হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। চলে এসেছি রাসায়নিক গণনা চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট নিয়ে। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র নিয়ে এবং আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র নিয়ে। দুটো সূত্রই কিন্তু মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র। এইটা হচ্ছে কি মাধ্যমিকে কোশ্চেন পড়ে যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্রটা লেখো। তো বিজ্ঞানী ল্যাভোইসিয়া কে? বিজ্ঞানী ল্যাভোইসিয়া বিজ্ঞানী ল্যাভোইসিয়া 1774 সালে এই সূত্রটি দেন। সূত্রটা দিয়েছিলেন। কি দেখেছিলেন যে যখনই কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটছে তখন কে কে আছে? বিক্রিয়ক আছে এবং বিক্রিয়াজাত পদার্থ আছে, মানে রিঅ্যাক্ট্যান্ট আছে, প্রোডাক্ট আছে। তো একটা উদাহরণ যদি আমরা নিই, যে আগের লেকচারে যে উদাহরণটা নিয়েছিলাম সেটাই বোঝানোর জন্য নিচ্ছি। ধরো কার্বন এবং অক্সিজেন এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। বিজ্ঞানী ল্যাভোইসিয়া খেয়াল করেন যে বিক্রিয়ক মানে কি? কার্বন এবং অক্সিজেন এরা হলো বিক্রিয়ক, আর যেটা উৎপন্ন হলো সেটাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ বা প্রোডাক্ট। তো বিজ্ঞানী ল্যাভোইসিয়া দেখলেন যে বিক্রিয়কগুলোর মোট ভর, মানে কার্বন এবং অক্সিজেনের মোট ভর কার্বন ডাই অক্সাইডের মোট ভরের সমান। মানে যত পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করলো বিক্রিয়াজাত পদার্থের ভরও ঠিক ততটাই। এটাই হলো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে ভরের সংরক্ষণ সূত্র। তাহলে সংরক্ষণ সূত্র কি? যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বা যে কোনো রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে বিক্রিয়া এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদাই অপরিবর্তিত থাকে বা সর্বদাই সমান থাকে। মানে বিক্রিয়কের মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সর্বদা সমান হয়। এটাই হলো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র। ঠিক আছে? তাহলে সূত্রটা কি? যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর সর্বদাই সমান হয়। এটাই কি রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র। কে দিয়েছিলেন? বিজ্ঞানী ল্যাভোইসিয়া 1774 খ্রিস্টাব্দে। মানে বুঝতে পারছো, আজ থেকে অনেক দিন আগে এই সূত্রটা দিয়েছিলেন। সেই সময়ে এত সূক্ষ্ম যন্ত্রপাতি ছিল না, সমস্ত কিছু পরিমাপের জন্য এত সূক্ষ্ম যন্ত্রপাতি ছিল না। তখন তিনি এই সূত্রটা দিয়েছিলেন, বলেছিলেন যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলির মোট ভর এবং বিক্রিয়াজাত পদার্থগুলির মোট ভর কি হয়? সর্বদাই সমান হয়। এটাই হলো রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র। পরবর্তীকালে দেখা গেল
পরবর্তীকালে দেখা যাচ্ছে যে বিক্রিয়কগুলোর মোট ভর যত, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর তার থেকে কিছুটা কম হয়। কি বললাম? যে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভরের তুলনায় বিক্রিয়াজাত পদার্থের মোট ভর কিছুটা কম হয়। তার মানে হচ্ছে যে ধরো একটা উদাহরণ হিসাবে আমি দিলাম, এটা শুধু বোঝানোর জন্য, কিন্তু যে এদের মোট ভর হলো 10 গ্রাম, যদিও এরকম হয় না, উদাহরণ দিলাম 10 গ্রাম, যে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর হলো 10 গ্রাম। তো দেখা যায় যে এরা বিক্রিয়া করে যে বিক্রিয়াজাত পদার্থটা উৎপন্ন করে তার ভর 10 গ্রাম থেকে কিছুটা কম হয়। তাহলে এই ভরটা গেল কোথায়? সেটাই পরের টপিক, যে ভর, আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র। ঠিক আছে, তাহলে এইখানে আমরা বলবো যে পরবর্তীকালে দেখা যায়, এটা হলো, তাহলে দেখো যদি বলে যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটা লিখো, তাহলে এটা লিখবে। পরবর্তীকালে কি দেখা গেল? পরবর্তীকালে দেখা যায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর, বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিক্রিয়কগুলির মোট ভর অপেক্ষা কিছুটা কম হয়। এটা কিন্তু এর টপিক নয় যে রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্রটা লিখো, যদি বলে তাহলে শুধুমাত্র এই পর্যন্তই লিখবে। এইটা আমি পরের টপিকে ঢুকবো, তার একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম। যে পরবর্তীকালে কি দেখা গেল, যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর বিক্রিয়কগুলির মোট ভর অপেক্ষা কিছুটা কম হয়। তাহলে এই যে ভর, মানে তুমি বিক্রিয়া করালে 10 গ্রাম, আর যেটা উৎপন্ন হলো সেটা 10 গ্রাম থেকে কিছুটা কম হলো, তাহলে এই যে ভরটা কমে গেল সেটা গেল কোথায়? তখনই চলে আসলেন বিজ্ঞানী আইনস্টাইন। তিনি বললেন যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন কিছু পরিমাণ ভর বিলুপ্ত হয়, মানে রাসায়নিক বিক্রিয়া কি শক্তি উৎপন্ন হয়। দেখবে যে জলে যদি চুন ফেলে দাও, তাহলে গরম হয়ে যায়, তাপ উৎপন্ন হয়। তাপ হলো এক ধরনের শক্তি। তাহলে এই শক্তিটা কোথা থেকে এলো? ওই যে কিছু পরিমাণ ভর কমে গেল, সেই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে আমরা কি বলতে পারি? যে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে। কি? যে কিছু পরিমাণ ভর কোথায়? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে রাসায়নিক পরিবর্তনের সময় কিছু পরিমাণ ভরের শক্তিতে রূপান্তরিত হওয়া সম্ভব, মানে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, এটাই বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন। তাহলে পরের টপিক হচ্ছে আমাদের আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র, ব্র্যাকেটে লিখো E সমান mc স্কয়ার সূত্র বলতে পারো। আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র মানে কি? রাসায়নিক পরিবর্তনের সময় ভর, কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, মানে ভর এবং শক্তি পরস্পর সমতুল্য, মানে কিছু পরিমাণ ভর থেকে শক্তি উৎপন্ন হতে পারে, আবার কিছু পরিমাণ শক্তি থেকে ভর উৎপন্ন হতে পারে। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতাবাদ থিওরি বা
স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে প্রমাণ করেন যে রাসায়নিক পরিবর্তনের সময় কিছু পরিমাণ ভরের শক্তিতে রূপান্তরিত হওয়া সম্ভব। ঠিক আছে, তাহলে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে রাসায়নিক পরিবর্তনের সময় কিছু পরিমাণ ভরের শক্তিতে রূপান্তরিত হওয়া সম্ভব। এই যে বলছিলাম না যে বিক্রিয়ক পদার্থগুলোর মোট ভর অপেক্ষা বিক্রিয়াজাত পদার্থগুলোর মোট ভর কিছুটা কমে যাচ্ছিল, তার মানে ওইখানে কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। যে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, গরম হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে আলোক শক্তি উৎপন্ন হয়, আলোর ঝলকানি সৃষ্টি হয়, সেখানে কি হয় কিছু পরিমাণ ভর আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তাপ যখন উৎপন্ন হয় তখন কিছু পরিমাণ ভর তাপ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, তো এইটা হলো বিজ্ঞানী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুসারে কখন রাসায়নিক পরিবর্তনের সময় মানে এই ভরটাকে পুরো শক্তিতে রূপান্তরিত করে দেওয়া যায় না। যে তুমি চাইলে তোমার হাতে একটা 50 গ্রামের পাথর আছে, একে শক্তিতে রূপান্তরিত করে দেবো, সম্ভব নয়। কোথায় হয় যে রাসায়নিক পরিবর্তনের সময় যখন রাসায়নিক বিক্রিয়া ঘটে তখন কিছু পরিমাণ ভরের দেখো এখানে লিখেছি যে কিছু পরিমাণ ভরের শক্তিতে রূপান্তরিত হওয়া সম্ভব। তাহলে কোথায় ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে? কেবলমাত্র রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, এবং খুব ক্ষুদ্র পরিমাণ ভর, সাধারণ যন্ত্রপাতি দিয়ে এই ভরকে পরিমাপ করা যায় না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রেই কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, এটাই তিনি বললেন। এবং তার সাথে তার সমীকরণটাও দিয়ে দিলেন যে এম পরিমাণ ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কত শক্তি উৎপন্ন হবে। তিনি কি বললেন, যদি এম পরিমাণ বস্তুর ভরকে এম দিয়ে আমরা লিখি, তাই যদি এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় তাহলে উৎপন্ন শক্তি হবে কত হবে? তিনি বললেন ই সমান এম সি স্কোয়ার। এটাকে একেবারে বক্স করে ফেলো, এই মাত্র একেবারে হাইলাইট করে আমি লাল কালি দিয়ে একে বক্স করে দিলাম। কি বললেন, যে যদি এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কত শক্তি উৎপন্ন হবে? ই সমান, ই হচ্ছে শক্তি, এনার্জি, সমান হচ্ছে এম ইন্টু সি স্কোয়ার। তাহলে সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। বোঝা গেল? বারবার এমসিকিউ পড়ে যে ভর ও শক্তির, আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণটা লিখো। কি বলে? আইনস্টাইনের ভর এবং শক্তির তুল্যতা সমীকরণটি লিখো। তাহলে ই সমান এমসি স্কোয়ার, এবং ওখানে বলে যে প্রত্যেকটা টার্ম গুলি লিখো। তার মানে হচ্ছে এম হলো যে পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলো, এবং সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। এটা একেবারে লিখে নাও 100%, এটা মাধ্যমিকে পড়ে যে আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণটা লিখো। তো আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণ হলো ই সমান এম সি স্কোয়ার।
mc স্কোয়ার। ঠিক আছে, এইখানে দেখো সি কি, শূন্য মাধ্যমে আলোর বেগ, সি এর মান কত হয়, সি সমান 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। সিজিএস পদ্ধতিতে শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়, 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে সি এর মান কত, 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও কিন্তু তোমরা বক্স করে নাও, সি এর মানটা কত, শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়, শূন্য মাধ্যমে আলোর বেগ সিজিএস পদ্ধতিতে হয় সি সমান 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন পড়ে যে 1 গ্রাম ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কত শক্তি উৎপন্ন হবে। বুঝতে পেরেছো কোশ্চেনটা, যে 1 গ্রাম ভর যদি শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে কতটা শক্তি উৎপন্ন হবে কোশ্চেন। চলো তাহলে এটা গেল আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতার সূত্র, খুবই ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। ঠিক আছে, আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্রের বিবৃতি এটা, এবং আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সমীকরণ, তুল্যতা সূত্রের সমীকরণটা বা গাণিতিক রূপটা এইটা। এইটা আরো ইম্পর্টেন্ট, এমসিকিউ পড়তে পারে, 1 নম্বরে শর্ট কোশ্চেনও করতে পারে এটা। ঠিক আছে, এরপরে হচ্ছে একটা কোশ্চেন, কোশ্চেনটা এরকম যে 1 গ্রাম ভর, 1 গ্রাম ভর শক্তিতে, শক্তিতে রূপান্তরিত হলে, রূপান্তরিত হলে কত পরিমাণ, কত পরিমাণ শক্তি উৎপন্ন হবে। 1 গ্রাম ভর, কত পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে, 1 গ্রাম ভর। তাহলে আমরা একটু আগে শিখলাম যে যদি এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাহলে কত শক্তি উৎপন্ন হয়, ই সমান এম সি স্কোয়ার। তাহলে আমরা জানি, আমরা জানি এম পরিমাণ, এম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হলে, শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন শক্তি হয়, উৎপন্ন শক্তি হয় কত, ই সমান এম সি স্কোয়ার হয়। তোমার কোশ্চেন কি বলছে, ভরটা কত, 1 গ্রাম। তাহলে এখানে, এখানে দেখো এম মানে বস্তুর ভর সমান কত, 1 গ্রাম, 1 গ্রাম। আর সি কত, শূন্য মাধ্যমে আলোর বেগ, সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ সমান, এর ভ্যালু কত, সি সমান 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, বসিয়ে দাও শুধুমাত্র। তাহলে ই সমান কত হলো, ই সমান এম এর জায়গাতে কত লিখবো, 1 ইন্টু সি মানে হচ্ছে 3 ইন্টু 10⁻10। ঠিক আছে, তার স্কোয়ার আছে, স্কোয়ার করে দিলাম। এবার বলো তো সিজিএস পদ্ধতিতে শক্তির একক কি হয়, সিজিএস পদ্ধতিতে শক্তির একক হচ্ছে আর্গ, এসআই পদ্ধতিতে জুল। তাহলে দেখো আমরা সিজিএস পদ্ধতিতে ভরকে কোন এককে বসিয়েছি, গ্রাম এককে, গ্রাম হলো ভরের সিজিএস একক। আর দেখো শূন্য মাধ্যমে আলোর বেগকে সেন্টিমিটার পার সেকেন্ডে বসিয়েছি, সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে সিজিএস পদ্ধতিতে। তাহলে এটা কত গেল, 3 এর স্কোয়ার মানে 9 ইন্টু, তাহলে এটা হয়ে গেল এককটা কি, আর্গ, 9 ইন্টু 10⁻20, 10⁻20 আর্গ। তাহলে ই সমান কত, এতটা। তাহলে দেখো যদি 1 গ্রাম ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে কত শক্তি উৎপন্ন হবে, 9 ইন্টু 10⁻20 আর্গ। তাহলে অতএব 1 গ্রাম ভরকে শক্তিতে রূপান্তরিত করা হলে উৎপন্ন শক্তি হবে কত হবে, উৎপন্ন শক্তি হবে ই সমান
9 ইন্টু 10⁻20 আর বাস, এই গেল টপিকটা। ঠিক আছে, তাহলে আইনস্টাইনের ভর ও শক্তির তুল্যতা সূত্র গেল, তার গাণিতিক রূপটা গেল, 1 গ্রাম ভরকে শক্তিতে রূপান্তরিত করা হলে কত শক্তি উৎপন্ন হবে সেটাও চলে গেল। তাহলে দেখো এই শক্তিটা খুবই বেশি পরিমাণ শক্তি, তার মানে বড় ভরকে, মানে 1 গ্রামের মতো ভরকে কখনোই শক্তিতে রূপান্তরিত করা যায় না। রাসায়নিক বিক্রিয়াতেই শুধুমাত্র ভর শক্তিতে রূপান্তরিত হয়, আমাদের হাতের কোনো বস্তু কখনো শক্তিতে রূপান্তরিত হতে পারবে না। ঠিক আছে, এরপরে দেখো একটা জিনিস তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমে কি পড়লাম, রাসায়নিক বিক্রিয়ায় ভরের সংরক্ষণ সূত্র, তারপরে দেখলাম যে না, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান থাকে না, কিছু পরিমাণ ভর কমে যায় এবং সেই ভরের দরুন শক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা কি বলতে পারি যে শুধুমাত্র ভর কিন্তু ধ্রুবক থাকে না, কিছু পরিমাণ ভর কমে যেতে পারে এবং সমপরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে। তাহলে পরের টপিকটা হচ্ছে ভর এবং শক্তির সম্মিলিত কি নিত্যতা সূত্র। নিত্যতা সূত্র তার মানে হচ্ছে যে আলাদাভাবে বস্তুর ভর ধ্রুবক নয়, আলাদাভাবে কোনো শক্তিও ধ্রুবক নয়, বরং ভর এবং শক্তির মোট পরিমাণটা সর্বদা ধ্রুবক থাকে, মানে সমান থাকে। তো চলো পরের টপিক হচ্ছে কি টপিকটা, যে ভর এবং শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। তাহলে রাসায়নিক বিক্রিয়া আগে, কোন রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থগুলোর মোট ভর সমান থাকে না, কিন্তু কি সমান থাকে, যে রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থগুলির ভর এবং শক্তির মোট পরিমাণ সর্বদাই সমান থাকে। এইটাই হচ্ছে ভর এবং শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র বা কি কনজারভেশন ল বলা হয়। তাহলে এটাকে আমরা শুধুমাত্র লিখব যে রাসায়নিক বিক্রিয়ার আগে, যে কোনো রাসায়নিক বিক্রিয়া হোক, রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর এবং শক্তির মোট পরিমাণ, শুধু ভরের নয় বা শুধু শক্তির নয়, পদার্থের ভর এবং শক্তির মোট পরিমাণটা সমান থাকে। মানে রাসায়নিক বিক্রিয়া ঘটার আগে, এখানে যদি আমি নিই যে রাসায়নিক বিক্রিয়া ঘটার আগে এদের ভর, মোট ভর এবং মোট শক্তি যা হবে, রাসায়নিক বিক্রিয়ার পরে এদের মোট ভর এবং মোট শক্তি সমান হবে। এটাই হলো ভর এবং শক্তির সম্মিলিত, দেখো এখানে কি লেখা আছে, সম্মিলিত, মানে শুধু ভর নয় শুধু শক্তি নয়, একই সাথে ভর এবং শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। তাহলে কোন রাসায়নিক বিক্রিয়ার, কোন রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর এবং শক্তির মোট পরিমাণ সর্বদাই সমান থাকে। মাধ্যমিকে এইটা সব থেকে ইম্পর্টেন্ট, যে ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটি লেখো। 2 নম্বরের কোশ্চেন পড়ে যে ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটি লিখো। তাহলে কি বলবে, কোন রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পদার্থের ভর এবং শক্তির মোট পরিমাণ, দেখো এইখানে কিন্তু বলা হয়েছে ভর ও শক্তির মোট পরিমাণ, আন্ডারলাইন করে দাও, ভর এবং শক্তির মোট পরিমাণ সর্বদাই সমান থাকে। এটি হলো ভর এবং শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র। ঠিক আছে,
এরপরে আমরা আরেকটা টপিক পড়ব যে মৌলের আণবিক ভর কাকে বলে, আণবিক ভর বা গ্যাসের আণবিক ভর কাকে বলে। ঠিক আছে, আণবিক ভর জিনিসটা কি? আণবিক ভর তাহলে কি জানবো? গ্যাসের আণবিক ভর জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় সংজ্ঞা লিখতে দেয় না, কিন্তু চ্যাপ্টার আমরা কি পড়ছি? রাসায়নিক গণনা। এখান থেকে কি থাকে? অঙ্ক থাকে। তাহলে অঙ্কগুলো সমাধান করার জন্য আণবিক ভরটা বারবার আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। তো প্রথমেই আমরা জেনে নেব যে আণবিক ভর জিনিসটা কি বা গ্যাসের আণবিক ভর কাকে বলে। তাহলে গ্যাসীয় পদার্থের বা গ্যাসের আণবিক ভর, আণবিক ভর, গ্যাসের আণবিক ভর জিনিসটা কি? এই আণবিক ভরের সংজ্ঞা কিন্তু দু রকম ভাবে দেওয়া যায়। কিভাবে দেওয়া যায়? দুটো উপায়ে গ্যাসের আণবিক ভরের সংজ্ঞা দেওয়া যায়। দেখো, আণবিক ভর, আণবিক ভর মানে কোনো গ্যাসীয় পদার্থের একটি অণু, একটা কার্বন 12 পরমাণুর, কার্বনের জানো যে কার্বনের কি থাকে? আইসোটোপ থাকে, না জানলেও দরকার নেই, কার্বনের আইসোটোপ থাকে। তো কার্বন 12, কার্বন 13 এগুলো হচ্ছে কার্বনের আইসোটোপ। তো কার্বন 12 মানে হচ্ছে এই কার্বন 12 পরমাণুর একটি পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী, কে ভারী? কোনো গ্যাসীয় পদার্থের একটি অণু। লিখছি, তারপরে বুঝতে পারবে। দেখো যে কোনো গ্যাসীয় পদার্থের একটি অণু, একটি C12 পরমাণুর ভরের 1/12 তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটিকে ওই গ্যাসের আণবিক ভর বলে। ভালো করে খেয়াল করো, আমি শুধু লিখে দিয়েছি। দেখো যে কোন গ্যাসীয় পদার্থের একটি অণু, গ্যাসীয় পদার্থের একটি অণু নাও, ওই একটি অণু একটা কার্বন 12 পরমাণুর, একটা কার্বন 12 পরমাণু নাও, দিয়ে কার্বন 12 পরমাণুটাকে 12 ভাগ করো। তাহলে যে কোনো এক ভাগের তুলনায় অণুটি, কোন গ্যাসীয় পদার্থের একটি অণু যত গুণ ভারী সেই সংখ্যাটা, ধরো 3 গুণ ভারী, তাহলে গ্যাসীয় পদার্থটির আণবিক ভর কত? 3। যদি 20 গুণ ভারী হয়, তাহলে গ্যাসীয় পদার্থের আণবিক ভর হয়ে গেল 20। বোঝা গেল? তাহলে একটা কার্বন 12 পরমাণুকে 12 ভাগ করলে এক ভাগের তুলনায় কোন গ্যাসীয় পদার্থের একটি অণু যত গুণ ভারী সেই সংখ্যাটাকে বলা হয় গ্যাসীয় পদার্থটির আণবিক ভর। বোঝা গেল? তাহলে কার্বন 12 পরমাণুকে 12 ভাগ করে একটা ভাগ নাও, সেই একটা ভাগের তুলনায় কোন গ্যাসীয় পদার্থের একটা অণু যত গুণ ভারী সেই সংখ্যাটাই হলো
ওই গ্যাসীয় পদার্থটির আণবিক ভর। এইটাকে আমাদের খুব দরকার না, এটা দরকার নেই, পরে যে সংজ্ঞাটা দেবো সেটা দরকার। এইটাকে বলা হয় কি কার্বন স্কেলের সাপেক্ষে। এটা কি কার্বন স্কেলের সাপেক্ষে। এই যে কার্বন পরমাণু সাপেক্ষে বললাম, তাহলে এটাকে বলা হয় কার্বন স্কেলের সাপেক্ষে। আর একটা সহজ সংজ্ঞা দেওয়া হয় আণবিক ভরে, কার্বন স্কেলের সাপেক্ষে, এটা সংজ্ঞা। পরের যেটা করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু আণবিক ভরেরই সংজ্ঞা দেবো, বিকল্প সংজ্ঞা বলতে পারো। সেখানে কি বলছে যে কোনো একটা গ্যাসীয় পদার্থের একটি অণু, কোনো গ্যাসীয় পদার্থের একটি অণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী। তুমি কি করলে, একটা হাইড্রোজেন পরমাণু নিলে হাতে, ঠিক আছে, একটা হাইড্রোজেন পরমাণু নিলে, একটা কোনো গ্যাসীয় পদার্থের একটা অণু নাও, দিয়ে দেখো যে অণুটা এই হাইড্রোজেন পরমাণুটার তুলনায় কত গুণ ভারী। যত গুণ ভারী গ্যাসীয় পদার্থটির আণবিক ভর তত। যদি অণুটি হাইড্রোজেন পরমাণুটির তুলনায় 5 গুণ ভারী হয়, তাহলে তার আণবিক ভর কত হবে 5। যদি 10 গুণ ভারী হয়, তাহলে আণবিক ভর কত হবে 10। মানে যত গুণ ভারী সেই সংখ্যাটাই হয়ে গেল গ্যাসীয় পদার্থটির আণবিক ভর। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন লিখবো কি, হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে আণবিক ভরের সংজ্ঞা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের খুব কাজে লাগবে, পরের টপিকেই কাজে লাগবে। তাহলে কি বলছে যে কোনো গ্যাসীয় পদার্থের, কোনো গ্যাসীয় পদার্থের একটি অণু, কটা অণু, একটি অণু, একটি হাইড্রোজেন পরমাণুর, হাইড্রোজেন পরমাণুর তুলনায়, হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী, যত গুণ ভারী সেই সংখ্যাটিকে, সেই সংখ্যাটিকে গ্যাসটির আণবিক ভর বলা হয়, গ্যাসটির আণবিক ভর বলা হয়। বোঝা গেল কি গেল না? দেখো কি বলছে, কোন গ্যাসীয় পদার্থের একটি অণু, আন্ডারলাইন করো, একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর, দুটোই আন্ডারলাইন, আলাদা আলাদা আন্ডারলাইন। কি বলছে, একটি অণু, কোন গ্যাসীয় পদার্থের একটি অণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী, যত গুণ, হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটিকে গ্যাসটির আণবিক ভর বলা হয়। এইটা কি হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে আণবিক ভর। আণবিক ভরকে ক্যাপিটাল এম দ্বারা লেখা হয়। কি হয়, আণবিক ভরকে, আণবিক ভরকে ক্যাপিটাল এম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, প্রকাশ করা হয়। তাহলে এই গেল আণবিক ভর। তাহলে আণবিক ভর সমান আমরা কি লিখতে পারি বলতো, আণবিক ভর কি, ব্র্যাকেটে লিখলাম এম, সমান কি, যে কোন গ্যাসীয় পদার্থের একটি অণুর ভর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ভর। তাহলে কোন গ্যাসীয় পদার্থের একটি অণুর ভর ডিভাইডেড বাই কি, একটি হাইড্রোজেন পরমাণুর ভর, দিয়ে যে সংখ্যাটা আসবে সেটাই হয়ে যাবে আণবিক ভর, তাই না? তাহলে দেখো যে কোন গ্যাসীয় পদার্থের একটি অণুর ভর যদি 10 গ্রাম হয় এবং একটি হাইড্রোজেন পরমাণুর ভর ধরো 3 গ্রাম বা 4 গ্রাম, তাহলে 10/4 যে সংখ্যাটা পাবো সেটা কি হয়ে যাবে, ওই গ্যাসীয় পদার্থটির আণবিক ভর। এটাকে বক্স করবে তোমরা, আমার জায়গা নেই এখানে, তবু আমি বক্স করছি, তোমরা সাথে সাথে এক্ষুনি বক্স করো, কারণ পরের টপিকেই কিন্তু এই জিনিসটাই আমাদের কাজে লাগবে। তাহলে দেখো আণবিক ভর সমান কি লিখবো, কোন গ্যাসীয় পদার্থের একটি অণুর ভর,
একটি অণুর ভর ডিভাইডেড বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। ঠিক আছে, তো এই গেল আজকের আমাদের এই ছোট্ট লেকচারে যে যে বিষয়গুলো আলোচনা করা উচিত সেগুলো করলাম। পরের টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের জন্য সেখান থেকেই আমরা অঙ্কে ঢুকে পড়ব। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু রেসপন্স করব। আর যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে পাঠিয়ে দাও।